আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিটে দেখতে পাচ্ছি 61 পার্টিসিপেন্টস এন্ড ফেসবুক লাইভেও অনেকজন আছে। সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। আগে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে কো ফাউন্ডার এন্ড চিফ মার্কেটিং অফিসার অফ আমাদের টেক্সটাইল। আমি আন্ডার গ্রাজুয়েটেড এমআইএসটি। আচ্ছা, তো আজকের ক্লাসটা খুবই স্পেশাল বিকজ এটা আমাদের ফার্স্ট সেশন অফ পাওয়ার পয়েন্ট ফান্ডামেন্টালস উইথ আমাদের সবার বড় ভাই আদিল খান ভাই। আর স্পেশাল সেকেন্ড কারণ হচ্ছে আমাদের সাথে আছেন এখন মানিক স্যার এবং কামরুল ইসলাম স্যার। তো আমরা সবাই জানি যে আমাদের সিজিপিএ এর সাথে সাথে স্কিল গুলো খুব বেশি ম্যাটার করে। এন্ড স্কিল বলতে বহুত কিছু বোঝায়। আর পাওয়ার পয়েন্ট হচ্ছে স্কিল গুলোর মধ্যে খুবই কমন একটা জিনিস, বিকজ আমাদের প্রচুর প্রেজেন্টেশন করতে হয় স্টুডেন্ট লাইফে হোক অথবা জব লাইফে। তো এই যে স্কিল বাড়ানোর দরকারটা আসলে আছে কিনা, অথবা ঠিক কোন কোন সেক্টরে দরকার পড়ে বা কোন কোন সেক্টরে আমাদের নিজেদের ডেভেলপ করতে হবে, সেই জিনিসগুলো জানার জন্য আমি ফার্স্টে কামরুল ইসলাম স্যারকে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। হ্যাঁ, ধন্যবাদ মেহেদি। আসলে সত্যি বলতে আমি খুবই এক্সাইটেড আজকে সেশনটা নিয়ে। আমি আশা করছি আমার এখানে অনেক লার্নিং হবে। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত আসলে শিখছি। তো আজকে এই সেশনটার মাধ্যমে আমরা পাওয়ার পয়েন্টের যে মানে একদম বেসিক জিনিসগুলো হয়তো আজকে আমরা জানতে পারবো। হয়তো এটা নিয়ে আমাদের আরো কিছু ক্লাস হবে, আমাদের নাদিম সেই ক্লাসগুলো নিবে। নেওয়ার মাধ্যমে আমরা আরো অনেক কিছু জানতে পারবো। বলতে গেলে আমাদের যে পাওয়ার পয়েন্টের যে কাজগুলো, এটা আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। এখন আমাদের যেমন ইউনিভার্সিটি লাইফে যেমন আমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইড নিয়ে একটু জানা ভালো, মানে ভালো জানতে পারা উচিত। একইভাবে কিন্তু আমাদের কিন্তু জব লাইফে এটা খুবই দরকার পড়বে। যেমন তুমি ম্যানেজমেন্ট যখন তুমি জব করতে যাবা, দেখবা যে ওইখানে তোমার এটা খুবই তোমার প্রয়োজন পড়ছে। তোমার স্যার তোমাকে বলবে যে আমাদের গত মাসে যে প্রোডাকশন রিপোর্টটা, সেই রিপোর্টটা তুমি প্রেজেন্টেশন শো করে আমাদের সবার সামনে তুমি উপস্থাপন করো। তো তোমার এটা করতে হতে পারে। ঠিক আছে, বিভিন্ন আমাদের এখানে অনেক কিছু আমরা করতে পারি, অনেক আসলে ফাংশন রয়েছে। তুমি যেটা ভাবতেছো আজকে, এটা আজকে পরে মানে আগামী 10 বছর পরে যদি সে ঘটতে পারে, মানে যে কাজটা হয়তো আমি শিখবো 10 বছর পরে, ওইটা আমি এখন এখানে শিখে ফেলতে পারি আসলে চাইলে। আসলে এই পাওয়ার পয়েন্টের এটা পরিধিটা আসলে বিশাল, এটা ব্যাপকতাটা পরিধি রয়েছে। তো আমরা হয়তো বা শুরু থেকে শুরু করবো এখানে আজকের ক্লাসে, আমরা কিছুটা আছে জানবো, হয়তো আমরা আরো কিছু সেশন যদি করি আমাদের জানার পরিধিটা আরো বাড়বে আর কি, এটা একটা ব্যাপার রয়েছে। তো দেখা যায় আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা নিজেরা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি না করে আমরা ফ্রেন্ডদেরকে বলে দিই যে তুই যেহেতু ভালো পারিস তুই আমারটা করে দে, তো সেও করে দেয়, এটা কোনো সমস্যা হয় না। বাট তারপরে নিজে নিজে যদি জানতে পারো, করতে পারো, হয়তো এটা তোমাকে আরো ভালো তোমাকে মানে সহায়তা করবে তোমার এই ইউনিভার্সিটি লাইফ বলো বা তোমার ভবিষ্যৎ লাইফে বলো আর কি। তো আমি মনে করি এই সেশন গুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আমাদের সবারই এখানে আসলে রেশন করা উচিত ছিল এবং সবাই একটু জানার উচিত ছিল। হয়তো আমি ভালো জানি, হয়তো এই সেশনটা করলে আমি আরো ভালো জানতে পারবো, আমার পরিধিটা আরো বৃদ্ধি পাবে। আসলে লার্নিং এ তো আসলে শেষ নাই, তাই না? আমরা সবাই জানি যে একদম দোলনা থেকে শুরু করে তোমার গ্রেভে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা শিখতেই আসলে থাকবো, তাই না? তো সেটাই ব্যাপারটা। তো সবাইকে খুবই স্বাগত এবং ধন্যবাদ আজকে সেশনে তোমরা যারা উপস্থিত রয়েছো। আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরে থাকবে, সেসবটা দেখবে, তোমরা তো অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, সেই শুভকামনা রইলো। বেস্ট অফ লাক আজকের সেশনটার জন্য। ধন্যবাদ। আচ্ছা, কামরুল স্যারকে অনেক অনেক ধন্যবাদ। উনি অনেক ইম্পর্টেন্ট কথা বললেন। উম, আচ্ছা, আমি এখন মানিক স্যারকে বলবো। স্যার, আমাদের এই ভার্সিটি লাইফ শেষে জবে যখন আমরা যাব, তখন আসলে কি কি স্কিল গুলো খুব কাজে লাগে, আপনি যদি সেসব সম্পর্কে কিছু বলতেন আমাদের। ধন্যবাদ মেহেদি হাসান চয়ন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আমার প্রিয় কামরুল স্যার এবং আমার ভালোবাসার ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার ক্লাস করেছো তারা অনেকেই দেখেছো বা আমি বলতে শুনেছো যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছি কার বাসায় ল্যাপটপ আছে, কার বাসায় কম্পিউটার আছে, এবং কে কিবোর্ডের দিকে না তাকিয়ে লিখতে পারে, এবং কে ইংলিশ বলতে পারে ভালো, এই কথা আমি তোমাদেরকে বলেছি। এবং অনেকে হাত তুলেছে যে আমি কিবোর্ডের দিকে লিখতে পারি, কেউ বলেছে আমি হালকা পারি, কেউ বলেছে স্যার শিখতেছি, এরকম আমি অনেক সময় বলেছি। এবং আমি কোনো একবার এরকম বলেছিলাম যে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে, আমাকে এসে জাস্ট ক্লাসে তোমরা কিবোর্ডের দিকে না তাকিয়ে লিখে আমাকে বলবে স্যার এটাই, আমি এটাই অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের কাছ থেকে আমি নিব। একটা ছেলে কিছু জানে না আর একটা জানে, তাহলে এখানে কিন্তু পার্থক্য হয়ে গেল, এটা কিন্তু জাস্ট পার্থক্য হয়ে গেল। তাহলে দেখো তুমি এখন এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তোমরা যখন ইউনিভার্সিটিতে পড়ো প্রত্যেকটা সাবজেক্টে একটা করে প্রেজেন্টেশন দিতে হয়। তাহলে তোমরা এই আন্ডারগ্রেড কোর্স করতে গেলে তোমরা 44 থেকে 45টা সাবজেক্ট করবে, তাহলে 44 থেকে 45টা সাবজেক্টে তোমরা 44 থেকে 45টা এরকম একটা প্রেজেন্টেশন দেবে। তার এতগুলো প্রেজেন্টেশন দিলে তাহলে অবশ্যই তাহলে তোমাকে কি করতে হবে, কম্পিউটার স্কিল বা কম্পিউটার লিটারেসি যেটা আমরা বলতেছি সেটা তোমাকে জানা দরকার। আর যেহেতু কামরুল স্যার এখানে একটা কথা বলেছেন যে হয়তোবা আমাদের মান্থলি এই প্রোডাকশন যে হিসাব যেটা আছে সেটা আমাদের প্রেজেন্টেশনে চাইবে,
আর যারা আবার মার্চেন্ডাইজিং এ চাকরি করবে তাদের তো কম্পিউটার লিটারেসি জানাটা খুবই দরকার, এবং সাথে ইংলিশ জানাটা খুব দরকার। ঠিক আছে, এখন জব লাইফ বলো বা আবার যদি কেউ ফিউচারে টিচার হতে চায় বা রিসার্চার হতে চায়, তাহলে তো তোমার কম্পিউটার লিটারেসি দরকার। কম্পিউটার লিটারেসি দরকার, অ্যাজ ওয়েল এজ তোমার ইংলিশ প্রফিসিয়েন্সিটা দরকার। যেটা আমার মনে হয় আমাদের ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের, আই ওয়ান্ট টু মেনশন দ্য ডিপার্টমেন্ট, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছেলেপেলেরা মানে এদিক থেকে অনেকটু এগিয়ে আছে এখন। বর্তমান যাদেরকে আমরা পাচ্ছি তাদের মধ্যে কিছু কিছু নাম আছে, আমি তাদেরকে মানে এক্সাম্পল মেক করি আমার ক্লাসে। ঠিক আছে, এরকম অনেক ছেলেপেলে আছে এবং আশা করি আমাদের সবাই এরকমই হয়ে যাবে, সবাই একই রকম হয়ে যাবে, মানে ডেফোডিল থেকে বের হবে আর সবাই বলবে যে না, এক একটা মানে পিচ অফ জেম, এক একটা পিচ অফ ডায়মন্ড, এরকম তারা বের হয়ে যাচ্ছে এরকম। তো মেহেদী হাসান চয়নের কথা আবার একটু কোট করি আমি, আমাদের কম্পিউটার লিটারেসি দরকার। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, হোয়াট এভার তুমি যেটাই বলো না কেন, সবকিছু তোমাদেরকে দরকার। এবং তুমি কিবোর্ডের দিকে তোমার টাইপিং স্পিড থাকতে হবে, মানে আবার যেন ভুল না হয়, তুমি টাইপ করতে পারো বাট ভুল হয়ে গেছে এরকম কেন যেন না হয়। এবং তোমার মানে বোল্ডনেসটা দরকার, তোমার সাহস দরকার, তোমার গার্ডস দরকার, যে আমি কারোর সামনে কথা বলবো আর যেন আমাদের কথা যেন মামলিং বা আমাদের যেমন এই যে ম্যা ম্যা করা বা এরকম থেমে থেমে দেওয়া। ইনফ্যাক্ট আমার হয় এটা, আমি এখনো চেষ্টা করতেছি কি করার। নাদিম খান শান্তর যে প্রেজেন্টেশন দেয়, মানে আমি মুগ্ধ হয়ে শুনি যে ছেলেটা এত সুন্দর করে কিভাবে কথা বলে, সুন্দর করে কিভাবে কথা বলে, তার প্রোনাউন্সিয়েশন বলো বা তার ওয়ার্ড সিলেকশন বলো, এত খুব সুন্দর করে বলে। আমি মানে মাঝে মাঝে শুনি, এবং আমি আমার ফ্যামিলি বলো বা আমার অন্যান্য স্টুডেন্ট, আমি সবাইকে, নাদিম খান শান্ত নামে একটা ছেলে আছে, এটা সবাই আমার মানে চেনে আর কি, বা আমার ফ্যামিলিতে সবাই চেনে। এবং আমি যখন কোন একটা ছেলেকে বলি, যেমন এই 3-4 দিন আগে আমি একটা ছেলেকে বলতেছিলাম, ইভিনিং এর একটা ছেলে সম্ভবত নাদিমকে ফোন দেওয়ার কথা, ওর নাম হলো আরিফুজ্জামান চৌধুরী, তাকে আমি বললাম যে দেখো নাদিম খান শান্ত আছে, একটা ভার্সেটাইল স্টুডেন্ট, একটা মানে যদি ইফ আই ওয়ান্ট টু মেনশন নাদিম খান শান্ত ইন ওয়ান ওয়ার্ড, সিম্পলি অসম। নাদিম খান শান্ত দেখো এই অনলাইনের মধ্যে, অনলাইন ক্লাসের মধ্যে বা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে সে নিজেকে কোথায় নিয়ে যাচ্ছে। অনেকে হয়তো বলবে যে আমরা স্যার অনলাইনে শুধু শুধু ভার্সিটিকে টাকা দিচ্ছি, আমরা আমাদের স্কিল ডেভেলপ করতে পারলাম না। বাট এটা কিন্তু আসলে আমরা ভুল করলাম। এবং দেখো আমি যখন শুরুতে আমি মোবাইল ইউজ করতাম, স্মার্টফোন, আমি তখন মোবাইলের নেট ইউজ করতাম না, আমার কাছে ঝামেলা মনে হতো। ইনফ্যাক্ট দেখো তোমরা যদি আমার ক্লাসের লেকচার দেখো, আমার কিন্তু আমি পিডিএফ থেকে আমি পড়াতাম, আমি কিন্তু তোমাদেরকে এই যে পাওয়ার পয়েন্ট তৈরি করতাম না, বা আমার স্কিলনেসটা ওই রকম অত লেভেলের ভালো না। হ্যাঁ আমি পারি, জাস্ট কাজ চালায় নেওয়ার মতো যেরকম সেরকম পারি। এর ক্ষেত্রে কি হলো, আমি কিন্তু অনেকটুকু পিছিয়ে আছি, আমি অনেকটুকু পিছিয়ে, মানে তোমাদের থেকে আমি অনেকটুকু পিছিয়ে। সেই জন্য আমি বলতেছি যে আমি আমার ছাত্রদেরকে বলি, এবং মানে নাও আই এম ট্রাইং টু ডেভেলপ মাই স্কিলস, সফট স্কিল বলো বা হার্ড স্কিল বলো, আমি চেষ্টা করতেছি। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি সবাইকে অনুরোধ করব যে এখন নাদিম খান শান্ত যদি আমাদের মানে স্টুডেন্ট হয় বা তোমাদের বন্ধু হয় বা তোমাদের জুনিয়র হয় বা তোমাদের সিনিয়র হয়, যেটাই বলো না কেন, মানে লার্নিং এর কোনো এজ নেই, লার্নিং এর কোনো সময় নেই, লার্নিং ক্যান বি হ্যাপেন এভরিহোয়ার, এনি টাইম। ঠিক আছে, সেই জন্য তোমরা এটাকে মনে করে, আর যেহেতু আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন মানে জন্মের দোলনা থেকে কবর পর্যন্ত আমাদের জ্ঞান আহরণ করতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু সাস্টেইন ইন দিস ইউনিভার্স। ঠিক আছে, এখন আমরা এত বেশি প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছি যে আমাদের মানে হাজার হাজার স্কিল আমাদের ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ আমরা আসলে সাস্টেইন করতে পারবো না। এটা তুমি সব জায়গাতে দেখো, তুমি বুটেক্স থেকে ছেলে পেলে বের হবে, আসানুল্লাহ থেকে বের হবে, তারপরে সরকারি কলেজগুলো থেকে বের হবে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হবে, ওদের থেকে তোমাকে জানান দিতে হবে যে আই এম সামন উইথ ইউর স্কিল, তোমাকে জানান দিতে হবে। এত ছেলেপেলেদের মাঝখানে আমাদেরকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অবশ্যই আমাদের স্কিল ডেভেলপ করতে হবে, আদারওয়াইজ কোনো পথ নেই, কোনো পথ নেই। তুমি দেখো মানে যেখানেই যাও না কেন, তুমি বিদেশে যাবা তোমাকে ইংলিশে কথা বলতে হবে, তারপরে তুমি কোথাও কোনো কিছু প্রেজেন্ট করবা তোমাকে কম্পিউটার লিটারেসি তোমাকে থাকতেই হবে। ইভেন সেটা ইউনিভার্সিটিতে হোক বা ইউনিভার্সিটির বাইরে হোক বা তোমার জব লাইফে হোক, যেখানেই হোক না কেন, তুমি যদি তোমার জীবনটাকে সাকসেসফুল করতে চাও, তাহলে তোমার এই স্কিলনেস গুলা ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আমরা আসলে কখনো কোথাও দাঁড়াতে পারবো না। যাই হোক, আমার কথা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আর কামরুল স্যার তোমাদেরকে গাইড করেন খুব ভালোভাবে, আমি এটা খুব ভালো জানি। ঠিক আছে, হয়তো কামরুল স্যারের কাছ থেকে আমরা আরো আরো ভালো কিছু মানে গাইডেন্স পাবো। এবং আব্দুল্লাহ আল তুষি, তারপর নাদিম খান শান্ত, আকন্ত তালুকদার, খায়রুল, অল অফ দেম আর জেমস, তোমাদের কাছ থেকে আমরা আরো অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, অনেক কিছু দেখবো। ফাইনালি তো নাদিম খানকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। নাদিম খান শান্ত কিন্তু 100% স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট, ট্যালেন্ট স্কলারশিপ, এবং আমি খুব মানে গর্ব করে
রেজিস্ট্রারকে আমি বলেছিলাম যে স্যার আমি যে স্টুডেন্টের সুপারভাইজার, সে কিন্তু আমাদের ডেফোডিলের সেরা স্টুডেন্ট। রিয়েলি আমি বলেছিলাম যে স্যার আপনি জানেন না সেই ছেলেটার স্কিলটা কত ভালো। ঠিক আছে, যাই হোক। এবং এই যে আব্দুল্লাহ আল তুষি, এই ছেলেটা আমি ভিডিও টিডিও দেখি, এগুলো আমার খুব ভালো লাগে। অনেক কিছু শিখি, অনেক কিছু শেখার চেষ্টা করি তোমাদের কাছ থেকে। যাই হোক, তোমাদের কারণে আমরা মোটামুটি একটু স্মার্ট হওয়ার চেষ্টা করতেছি। তারপরে হবে নাদিম খান শান্ত বলো বা খাইরুল বলো বা তুষি, এদের থেকে অনেকটুকু পিছিয়ে আছি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। স্যার আপনার এই কথাটা ধন্যবাদ। খুব ভালো লেগেছে যে ওদের কারণে আমরা স্মার্ট হতে শিখতেছি, স্যার এটা হ্যাঁ সত্যি হ্যাঁ কথা হ্যাঁ, স্যার। কামরুল ওরা স্যার স্মার্ট রিয়েলি বলে আমি কিন্তু আমরা বলতেছি। স্মার্ট হচ্ছি। হ্যাঁ আসলে তাহলে কিন্তু মানে আমরা কিন্তু আমরা এতটা স্মার্ট হতে পারতাম না, এই জন্য তোমাদের সবাইকে আসলে আমি মানে অন্তঃস্থল থেকে তোমাদের ধন্যবাদ জানাই। হ্যাঁ, তো এবং অনেকে খুব আরেকটা। স্মার্টলি তোমরা দেখতে পাচ্ছ হুম। তোমাদেরকে ফেসবুকে। আমরা সাধারণ কিন্তু কথা কিন্তু বলি, মানিক স্যার কিন্তু আমাকে বারবার ফোন দিয়ে মানে মানে মাঝে মধ্যে এইসব কথাই বেশি বলে তোমাদেরকে নিয়ে, যে কামু স্যার দেখছেন ওদের কি অবস্থা, ওদের কি অবস্থা। আমিও স্যারকে বলি স্যার দেখছেন। তো ব্যাপারটা আমরা কিন্তু ফলো আপ কিন্তু করি কিন্তু তোমাদেরকে, যদি তোমরা বলো যে আমরা তো সোশ্যাল মিডিয়া আমরা আমাদেরটা আসলে দিতেই পারি, হ্যাঁ দিতেই পারো ঠিক আছে, আমরা কিন্তু ফলো আপ কিন্তু করি, করি না যে তা কিন্তু না, আমরা শিখছি কিন্তু আমরাও নিজেরা। তাই কথা হুম। একদম ঠিক কিন্তু বলেছেন, আমরা স্মার্ট হচ্ছে তোমাদেরকে দেখে দেখে আসলে। আর তোমার সাথে আমাদেরও চলতে হবে তাই না, তা আমাদেরকে স্মার্ট হতে হবে, তোমাদেরকে দেখে আসলে স্মার্ট হতে হবে, নাহলে পসিবল না আসলে। ধন্যবাদ ধন্যবাদ স্যার। কামরুল স্যার। আচ্ছা, আরেকটু কথা বলি। যেমন আমি যখন ডেপুটিতে আসলাম তখন একটা ব্যাচে আমি ক্লাস নিতাম। এই যে এখানে 15টা স্টুডেন্ট ছিল, মানে এক একটা ছিল হচ্ছে তোমার মানে হীরার টুকরা আর কি। এদের ক্লাসে যেতে আমি 2 ঘন্টা আগে পড়ে যেতাম, 2 ঘন্টা করে পড়ে যেতাম। পরে পরে আমি খালি চিন্তা করতাম, আল্লাহ আল্লাহ করতাম যে আল্লাহ আমি যা পড়াবো এটা যেন পড়ার মাঝখানে কোশ্চেন করে, পড়ার বাইরে যেন আমাকে কোনো কোশ্চেন না, কারণ আমি এরকম ঘুরে করে দিতাম। মানে আমি এত ভালো ভালো স্টুডেন্ট পেয়েছি। এবং তোমাদের আমি যা এখন যাদেরকে পড়াচ্ছি তারা সবাই খুবই ভালো, এবং তারা আমাকে যে কোশ্চেন গুলো করে খুব কনস্ট্রাকটিভ এবং খুবই ভালো। যার কারণে আমরা এখন আরো অনেক বেশি সতর্ক হয়ে গেছি বা সতর্ক হচ্ছি, বা আমরা প্রিপারেশন নিয়ে ক্লাসে যাচ্ছি, আমরা ফাইনালি স্মার্ট হওয়ার চেষ্টা করতেছি। এবং আমি প্রত্যেকটা স্টুডেন্ট যাদেরকে আমি ক্লাস নিই, আমি প্রত্যেকটা স্টুডেন্টের আমি ফেসবুক আইডি চেক করি। তারা কি ধরনের পোস্ট দেয়, তাদের মানে তারা কি ধরনের কমেন্টস করে, বা তাদের মানে যে ছবি দিচ্ছে ছবি দেওয়ার মানে এটা কেমন, ব্যাকগ্রাউন্ড কেমন হচ্ছে, বা আসলে কোন ছবি ফেসবুকে দেওয়া যাবে বা কোন ওয়ার্ড লেখা যাবে, আমি সবকিছু চেক করি। চেক টেক করে কিন্তু আমি তারপরে কথা বলি। ঠিক আছে। হয়তো অনেকে মনে করে যে স্যাররা এগুলো খেয়াল করে না, আসলে স্যাররা খেয়াল করে। আর একটা জিনিস মনে রাখবে যে ভালো লেখাপড়া করাটাই মূল উদ্দেশ্য না, ভালো মানুষ হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। লেখাপড়া করার পাশাপাশি ভালো ছাত্র হবো, ভালো মানুষ হবো, দেন আমরা অটোমেটিক সাকসেসফুল আমাদের হয়ে যাব আমরা, ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। মানিক পারভেজ স্যার একসাথে অনেকগুলি স্কিলের কথা বলছেন। হ্যাঁ, আমরা পাওয়ার পয়েন্ট শুরু করেছি, সেই সাথে আমাদের টার্গেট আছে যে মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, এক্সেস এগুলো শিখবো। সেই সাথে আমরা কিন্তু অনেকে গুগল ড্রাইভ হ্যান্ডেল করতে পারি না। 15 জিবি ফিল হয়ে যায়, তারপরে নতুন একটা ইমেল খুলে ফেলি। বাট আমরা কিন্তু জানি না যে গুগল ড্রাইভের আন্ডারে কি কি কাজ করে। গুগল ডকুমেন্ট, গুগল শিট, গুগল সাইট কিভাবে খুলতে হয়, গুগল ফর্ম কিভাবে হ্যান্ডেল করতে হয়, এগুলো আমরা শেখার চেষ্টা করব। সেই সাথে আমাদের সিভি কিভাবে তৈরি করতে হয় ইফিসিয়েন্ট ওয়েতে, সেটা শিখবো। প্লাস গ্রাফিক ডিজাইনিং এর ফটোশপ, ইলাস্ট্রেটর শেখার চেষ্টা করবো। সেই সাথে আফটার ইফেক্টস এরও কোর্স আসবে। এখন কথা হচ্ছে এই সবগুলা কোর্স আমরা এখানে কেন করতেছি, এগুলো তো সব ইউটিউবেও আছে তাই না? কথা হচ্ছে ইউটিউবে যেগুলো আছে সিরিয়ালি সবকিছু একদম দেওয়া আছে, বাট আমি পার্সোনালি সবকিছু যখন শেখার চেষ্টা করি ইউটিউবে গিয়ে, তখন একটা দুইটা ভিডিও দেখি, তারপরে আর ইচ্ছাটা থাকে না। বাট এরকম যখন কোর্স করি আমরা, তখন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেমন মানডে ফ্রাইডে 9টার সময় আমরা এখানে চলে আসবো, 1 ঘন্টা শিখবো, তারপরে শেষ আবার চলে গেলাম। একটা শিডিউলের মধ্যে আমাদের থাকতে হয়, সেটা খুবই এফিসিয়েন্ট হয় সব সময়। তো কামরুল ইসলাম স্যারকে এবং মানিক পারভেজ স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য। এখন আমরা আমাদের এই সিজনটাকে নিয়ে কিছু কথা বলি। আমাদের পাওয়ার পয়েন্ট ফান্ডামেন্টাল সিজনের 4টা সিজন থাকবে টোটাল, যেগুলো হচ্ছে বেসিক, মডারেট, দেন অ্যাডভান্স এন্ড প্রফেশনাল। অ্যাডভান্স এন্ড প্রফেশনালটা হবে পেইড ভার্সনে, আর বেসিক এন্ড মডারেট আমরা সবাই ফ্রিতে ইউজ করতে পারবো। তো আমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে আমরা শেয়ার করে দেবো লিঙ্কটা, যারা এই আজকের ক্লাসটা মিস করছে তারা যাতে পরের ক্লাসগুলো মিস না করে। এখন আর যদি মিটিং নিয়ে কথা বলি, তো প্লিজ একটা রিকোয়েস্ট যে সবাই কথা বলা, যদি না বলি তখন আমরা মিউট করে ফেলবো। কথা বলার সময় আমরা অবভিয়াসলি আগে হ্যান্ড রেজ করবো, বিকজ নাদিম ভাই যখন আমাদের ক্লাস নিবে তখন উনি একটা ফ্লো এর মধ্যে থাকবে। তো হঠাৎ করে একজন যদি কোশ্চেন করে ফেলে সেটা ডিস্ট্রাক্ট করে, স্বাভাবিক। তো আমরা হ্যান্ড রেজ করবো, নাদিম ভাই তখন জিজ্ঞেস করবে যে হ্যাঁ কোশ্চেনটা করতে পারবে, তবে আমাদের কোশ্চেন করার যথেষ্ট টাইম দেওয়া হবে। আর কোর্সের জন্য যাতে আমরা কথাবার্তা বলতে বলতে কমিউনিকেশনটা মেনটেন করে করে শিখতে পারি। তো ক্লাসগুলো হবে 1 ঘন্টার, ফ্রাইডে অ্যান্ড মানডে। বেসিক সিজনে 8টা টোটাল ক্লাস হবে।
মানডে ফ্রাইডে, আজকে ফ্রাইডে হচ্ছে। আর সবসময় 9টা থেকে 10টা পর্যন্তই হবে। এন্ড লিঙ্ক কিন্তু সেম, যে লিঙ্কটাতে আপনারা এখন ঢুকছেন সেম লিঙ্কে এই টোটাল সিজনটা কভার হবে। তো লিঙ্কটাকে সবাই ক্লিক করে রাখবেন। And আগামী সোমবারে আবার 8:50 সবাই জয়েন করে ফেলবেন। আচ্ছা, আর যখন ক্লাসটা শেষ হবে, শেষ হওয়ার পরে ফেসবুক আমাদের গ্রুপে একটা পোস্ট করা হবে, যেখানে আপনারা কমেন্ট করতে পারবেন। কমেন্ট বলতে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত যত প্রবলেম ফেস করবেন সেখানে আপনারা কমেন্ট স্ক্রিনশট আর এমনি লিখে দিতে পারেন। আমাদের যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই অবশ্যই রিপ্লাই দিব অ্যান্সারটা, যে সলিউশন কি কি হবে। আর ক্লাস রিলেটেড যে কোনো কোয়েরিও আপনারা বলতে পারেন, যে এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, ওইভাবে করলে ভালো হতো। সবার কথাই মেনে নেওয়া হবে এবং ওইভাবে আমাদের চলার যথাযথ চেষ্টা করা হবে। আর আমাদের স্পেশালিটি যদি আরো একটু বলি, আমাদের এই এক্সট্রা কারিকুলার কাজগুলোর সাথে সাথে আমাদের কারিকুলামও অনেকগুলো টপিক থাকবে। টেক্সটাইল রিলেটেড, টেক্সটাইলের যতগুলো কোর্স আছে সেই কোর্সগুলোর ক্লাসও আমরা দিব। আমাদের ইউটিউব চ্যানেলেও সবকিছু আপলোড করা হবে। তো প্লিজ সবাই ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, তো আমরা এখন অ্যাকচুয়াল ক্লাসে চলে যাই। আমি নাদিম ভাইকে বলতেছি প্ল্যাটফর্মটা নেওয়ার জন্য। নাদিম। ধন্যবাদ মেহেদি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি শুরুতেই 30 সেকেন্ড সময় নিচ্ছি, আমার কিছু টেকনিক্যাল কাজ আছে সেটা করার জন্য। তারপর আমি যথারীতি আমার ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাদের এখন পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি 79, হুইচ ইজ এ গুড নাম্বার। সাথে আমাদের ফেসবুক লাইভে অনেকে জয়েন করেছেন। আই ডোন্ট নো আপনারা ফেসবুক লাইভে কেন আছেন, আপনারা গুগল মিটেই চলে আসেন, তাহলেই তো হয়, ইচ্ছে মতো কোশ্চেন করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আর আমরা যারা এখন একটু হাতে মোবাইল আছে বা কম্পিউটারে, প্লিজ লাইভটা শেয়ার করে দিব, নিজেদের টাইমলাইনে হোক অথবা যে কোনো গ্রুপে হোক আর মাই ডেতে হোক। থ্যাংক ইউ সবাইকে। এন্ড নাদিম ভাই এখন ক্লাস শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের টেক্সটাইল কর্তৃক আয়োজিত আমাদের প্রথম কোর্স পাওয়ার পয়েন্ট ফান্ডামেন্টাল সিজন 1-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের দুইজন সম্মানিত শিক্ষক মহোদয়, জনাব কামরুল ইসলাম স্যার এবং মানিক পারভেজ স্যার। আমাদের টেক্সটাইলের সাথে জড়িত যারা অ্যাডমিন এবং মডারেটর আছেন এবং আমাদের টেকনিক্যাল টিমে আছেন তারা সবাই, এবং আমাদের ডাকে সাড়া দিয়ে যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। কোর্স শুরুর আগে আমি কিছু কথা বলতে চাই। আমি মানিক স্যারের একটা কথা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা। 10 জন ক্যান্ডিডেট একটা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়েছে, যেখান থেকে একজনকে সিলেক্ট করা হবে। এখন আপনি নিজের বিচারেই বলুন আপনি কাকে সিলেক্ট করবেন। আপনি তাকেই সিলেক্ট করবেন যার মধ্যে এক্সট্রা কিছু আছে, এমন কিছু আছে যেটা ওই একজনকে বাকি 9 জনের থেকে আলাদা করে। এটা খুবই স্বাভাবিক। একজনের মধ্যে যদি আপনি স্পেশাল কিছু দেখেন তবে ওই একজনকেই আপনি সিলেক্ট করবেন এবং বাকি 9 জনকে আপনি রিজেক্ট করবেন। এই স্পেশালিটিটা অনেক কিছু হতে পারে, যার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে আপনার স্কিল অ্যান্ড কোয়ালিটিস। স্কিল বিভিন্ন রকমের আছে, বাট এই স্কিলগুলোর মধ্যে আমাদের লাইফে অনেক বড় একটা জায়গা দখল করে আছে আমাদের সফট স্কিল। আমাদের টেক্সটাইল টিমের সাথে যারা কানেক্টেড আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি, এবং কোন কোন স্কিলের উপর আসলে জোর দেওয়া যায় বা কোন কোন স্কিল নিয়ে সর্বপ্রথম কাজ করা উচিত এই বিষয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি। এবং সর্বশেষ আমাদের যে রেজাল্টটা এসেছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাট ফার্স্ট পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করা উচিত। আপনি যদি বলেন কেন কাজ করা উচিত, তাহলে আমি বলবো যে পাওয়ার পয়েন্ট হচ্ছে একটা ভার্সেটাইল সফটওয়্যার। এইটার ব্যবহার যে শুধুমাত্র আপনি পাওয়ার পয়েন্টের স্লাইড বানাবেন এইটার মধ্যে সীমাবদ্ধ নয়। পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, হালকা ফটো এডিটিং করতে পারবেন, আপনি ব্যানার বলেন, পোস্টার বলেন, মকআপ বলেন, এগুলো বানাইতে পারবেন। ইভেন সিম্পল বা একটু সামান্য কমপ্লেক্স টাইপের 2D অ্যানিমেশন ভিডিও আপনি তৈরি করতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আপনাকে যখন একটা কোম্পানি হায়ার করবে তখন খুঁজবে যে আপনার মধ্যে একের ভিতর অনেক আছে কিনা। যেমন আমরা ছোটবেলায় 1 2 সরে সরা ক খ এই টাইপের বই পড়তাম, ওখানে উপরে কভার পেজে লেখা থাকতো 1-এর ভিতর 6, 1-এর ভিতর 10 এরকম লেখা থাকতো। তো কোম্পানি দেখবে যে আপনার ভিতর 1-এর ভিতর অনেক আছে কিনা। যেমন একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারকে হায়ার করছে,
বাট আপনি যদি গ্রাফিক্স ডিজাইন পারেন তাহলে দেখা যাবে যে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হায়ার করার ফলে অটোমেটিক্যালি একজন গ্রাফিক্স ডিজাইনারও হায়ার করা হচ্ছে। তার মানে আপনি পার্সন একজন, কিন্তু সার্ভিস দিচ্ছেন দুই ভাবে। আপনার যদি আরো স্কিল থাকে তাহলে আপনি আরো নানাভাবে সার্ভিস দিতে পারবেন। সো একজন পার্সন ভাড়া করে যদি অনেকগুলো সার্ভিস কম্বাইন্ড পাওয়া যায়, একটা কম্বো প্যাক পাওয়া যায়, অবশ্যই আপনার একটা এক্সট্রা ভ্যালু কিন্তু মার্কেটে থাকবে। এইটাই হচ্ছে রিজন যে কারণে প্রত্যেকের স্কিল গুলো ডেভেলপ করা উচিত। যেহেতু বলছিলাম যে পাওয়ার পয়েন্ট একটা ভার্সেটাইল সফটওয়্যার, সো আপনি যদি পাওয়ার পয়েন্ট শিখেন দেখা যাবে যে 4-5টা সফটওয়্যার ইউজ করে আপনি যে কাজগুলো করতে পারতেন, শুধুমাত্র এই একটা সফটওয়্যার ইউজ করে প্রফেশনাল লেভেলের না হোক অ্যাটলিস্ট কাজ চালানোর মতো একটা অবস্থায় কিন্তু আপনি চলে যাবেন। কাজেই বুদ্ধিমানের কাজ হচ্ছে সর্বপ্রথম পাওয়ার পয়েন্টটা আয়ত্ত করা। যদিও বলা হয়ে থাকে যে ওয়ার্ড দিয়ে শুরু করা উচিত, বাট ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট হিসেবে আমরা প্রত্যেকেই কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর মোটামুটি একটা লেভেল পর্যন্ত জানি, অন্তত ভালোই জানি। বাট আমাদের জানাগুলো কি একটা অর্গানাইজড ওয়েতে জানা হয়েছে কিনা, একটা সুন্দর ওয়েতে জানা হয়েছে কিনা, এটাই হচ্ছে কথা। তো আপনার জানানোর পর্যায়কে আরেকটু সামনে এগিয়ে নিতে আমাদের টেক্সটাইল কিছু স্টেপ নিতে যাচ্ছে। আশা করি আমাদের সামনে যতগুলো কোর্স আসবে এবং এই যে কোর্সটা রানিং আছে প্রত্যেকটাতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আন্তরিক সাহায্য সহযোগিতা করবেন, এবং আমরা সবাই মিলে আশা করি সুন্দর একটা সেশন শেষ করব। আর স্যার একটা কথা বলেছিলেন যে কোর্সটা যদি পেইড হতো তাহলে হয়তো এটার প্রতি অ্যাট্রাকশনটা আরো বেশি থাকতো। তো আপনাদের জ্ঞাতার্থে আমরা একটা জিনিস জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে কোর্স কারিকুলামটা ফলো করে আমাদের কোর্সটা ডেভেলপ করেছি সেগুলোর একটা কোর্সও কিন্তু ফ্রি কোর্স নয়। আমরা ইউটিউবে সার্চ করেছি, কিছু পেয়েছি, সেটা ঢুকিয়ে দিচ্ছি, এরকম একটা লেসনও আপনারা পাবেন না। প্রত্যেকটা কোর্স পেইড কোর্স। সেইগুলাকে আমরা কম্বাইন করে কোন কোন অংশগুলো আপনাদের দরকার সেগুলো মিলে কিন্তু আমরা কারিকুলামটা ডেভেলপ করেছি। আর এই জন্যই আমাদের শুধু পাওয়ার পয়েন্টের উপরে 4টা কোর্স আছে। 2টা বেসিক লেভেলের কোর্স, যেটা আপনারা যদি করেন তাহলে মোটামুটি ভালো লেভেলেরই কাজ করতে পারবেন। বাট কারোর যদি পাওয়ার পয়েন্টের প্রতি এক্সট্রা আগ্রহ থাকে, অনেক কিছু জানতে হবে, তাহলে তারা বাকি 2টো কোর্সও করতে পারেন। কাজেই কারোর যদি কোয়ালিটি নিয়ে কোনো কোয়ারিজ থাকে বা কোনো সন্দেহ থাকে তাহলে একটা কথাই বলবো যে একটা সেশন অন্তত আমাদের উপর ভরসা করেন, 8টা ক্লাস অন্তত করেন, এবং আমরা কথা দিচ্ছি যে আপনাদের এই যে টাইমটা এটা ওয়েস্ট করাবো না ইনশাল্লাহ। তো যা হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তার আগে আপনাদের ক্লাসের কয়েকটা নিয়ম কানুন বলে দেই যেগুলো ফলো করলে হয়তো আপনারা সর্বোচ্চ বেনিফিটটা পাবেন। সেটা হচ্ছে প্রত্যেক ক্লাসের শুরুতে আপনারা মোবাইল বা ল্যাপটপের যে নোটপ্যাড আছে সেটা কাইন্ডলি ওপেন করে মিনিমাইজ করে রাখবেন। কারণ আমরা কোর্স যখন করাবো সেই সময় বেশ কিছু শর্টকাট আপনাদেরকে শিখিয়ে দেব। শর্টকাট শিখলে হবে কি যে আপনার কাজ করার সময় আপনার এফিসিয়েন্সিটা বেড়ে যাবে এবং আপনি স্মার্টলি কাজ করতে পারবেন। শর্টকাট গুলো হয়তো আপনার ইনস্ট্যান্টলি মনে থাকতে পারে, বাট দীর্ঘ সময় পরে সেগুলো ভুলে যেতে পারে। কাজেই একটা জায়গায় যদি আপনি নোট করে রাখেন তাহলে ভবিষ্যতের জন্য সেটা কিন্তু খুবই ভালো হবে। কাজেই অনুরোধ করব যে আপনারা নোটপ্যাড ইউজ করবেন। এবং আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে যে ক্লাসে যত সহজ টপিকই পড়ানো হোক, আপনি যতই পারেন তারপরেও ক্লাস শেষে যেহেতু আরো 2 দিন গ্যাপ থাকবে, এই 2 দিনের যে কোনো একদিন 10টা মিনিট সময় দিয়ে প্রিভিয়াস ক্লাসে যা পড়ানো হয়েছিল ওইগুলা কাইন্ডলি নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। কারণ ক্লাসে যখন দেখানো হবে তখন আপনার মনে হবে যে বিষয়গুলো খুবই ইজি, আমি এগুলো পারবো। বাট আপনি নিজে যদি অ্যাটলিস্ট একবারও নিজে নিজে না করেন, দেখবেন যে 7 দিন মনে আছে, 15 দিন মনে আছে, তারপরে কিন্তু আপনি আলটিমেটলি ভুলে গেছেন। পুরোপুরি ভুলে না গেলেও অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যাবে। কাজেই অনুরোধ থাকবে যা কিছুই দেখানো হোক এইগুলা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। তো এই দুটোই ছিল দিক নির্দেশনা। এখন আমি সরাসরি ক্লাসের কার্যক্রমে চলে যাব। ক্লাসের কার্যক্রমে যাওয়ার আগে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইনটা কি আছে। কারণ আপনি শিখতে যাচ্ছেন, সেই সময় যদি আপনি কি শিখবেন এই রিলেটেড কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু শেখার প্রতি আগ্রহটা থাকে না। সো আপনাদের কোর্স কারিকুলাম এবং কোর্স আউটলাইন বোঝানোর জন্য আমি নিজে একটা পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করেছি, তো সেটা আমি প্রেজেন্ট করছি। এই হচ্ছে আমার স্লাইড, কিছুটা ফেসবুকের ভাইব দিবে। কোর্সের নাম হচ্ছে পাওয়ারপয়েন্ট ফান্ডামেন্টালস, এ বেসিক পাওয়ারপয়েন্ট কোর্স ফ্রম আমাদের টেক্সটাইল, ইনস্ট্রাক্টেড বাই নাদিম খান শান্ত। তো দেখেন এখানে আমাদের ইমেল পাসওয়ার্ড দিতে হবে এবং তারপর লগ ইন করতে হবে। তো আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
বুম, এটা হচ্ছে আমাদের ইমেল এবং এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এখন আমি লগ ইনে প্রেস করি, লগ ইন করে ফেললাম। এখন আমাদের যে কারিকুলামটা আছে এটা আমি উইক ওয়াইজ ভাগ করে নিয়েছি, যেহেতু আমাদের 4টা উইক আছে। 4টা উইকের জন্য পাওয়ার পয়েন্ট ফান্ডামেন্টালস উইক 1, উইক 2, উইক 3 এবং উইক 4। যেহেতু এটা উইক 1 চলছে, কাজে আমি উইক 1-এ কি কি পড়াবো শুধুমাত্র সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। সো লেটস ক্লিক অন PowerPoint ফান্ডামেন্টালস উইক 1। এখানে একটা মোটামুটি কোর্স আউটলাইন আছে, 2, 4, 5, 10, 11টা কন্টেন্ট আছে। এই 11টা কন্টেন্ট আমরা এই উইকে শেষ করার চেষ্টা করব, এটা হচ্ছে টার্গেট। যদি শেষ করা না যায় বা করার পরেও কিছু টাইম অবশিষ্ট থাকে, তাহলে পরবর্তী লেসন গুলো দিয়ে সেগুলো অ্যাডজাস্ট করে নেওয়া হবে। এইখানে যেহেতু আমরা একাধিক কোর্স আনছি, তো আমরা খুবই বিগিনার লেভেল থেকে, মানে সুপার বিগিনার লেভেল থেকে আমরা শুরু করব। কিভাবে একটা পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করতে হয় এটা সবাই জানে, স্টিল আমরা এখান থেকেই শুরু করব। তো এই উইকে আমরা শিখবো কিভাবে পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করতে হয়, পাওয়ার পয়েন্টকে কিভাবে একটু কাস্টমাইজ করা যায়, স্লাইড সম্পর্কে আমরা ডিটেলস জানবো, পাওয়ার পয়েন্টের ট্যাব এবং কমান্ড সম্পর্কে জানবো, কিভাবে স্লাইড অ্যাড করতে হয় সেটা জানবো, স্লাইড লেআউট কি এবং এটা সম্পর্কে বিস্তারিত জানবো, র্যান্ডম টেক্সট সম্পর্কে জানবো, কিভাবে স্লাইডের সাইজ পরিবর্তন করা যায় এবং একটা ডিজায়ার্ড সাইজ পাওয়া যায় সেটা সম্পর্কে জানবো, পাওয়ার পয়েন্টের থিম এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো, পাওয়ার পয়েন্টের বেশ কিছু বেসিক জিনিস যেটাকে আমরা নামকরণ করেছি পাওয়ার পয়েন্ট নেভিগেশন, এটা সম্পর্কে জানবো, এবং ফাইনালি একটা বড় টপিক সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অল অ্যাবাউট টেক্সট। পাওয়ার পয়েন্টে আমাদের 3টা বিষয় নিয়ে সবচেয়ে বেশি জানতে হবে, একটা হচ্ছে টেক্সট নিয়ে, আরেকটা হচ্ছে শেপ নিয়ে, এবং আরেকটা হচ্ছে অ্যানিমেশন নিয়ে। সো এই 3টা বড় কন্টেন্টের একটা হচ্ছে টেক্সট। সো এমন হতে পারে যে এই উইকের আমাদের একটা ক্লাস লাগবে শুধু টেক্সট কভার করতে, এবং বাকি 10টা কন্টেন্ট আজকে শেষ করার ইনশাল্লাহ চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই সপ্তাহের জন্য কোর্স আউটলাইন। এখন আমরা আমাদের কোর্সে ফিরে যেতে পারি। তো যেহেতু আমি লগ ইন করেছি, আমাকে অবশ্যই লগ আউট করতে হবে। তো ফেসবুক থেকে কিভাবে লগ আউট করতে হয় আমরা সবাই জানি, সিম্পলি আমি এখানে প্রেস করব। আমরা এখানে লগ আউট পেয়ে যাচ্ছি, লগ আউটে প্রেস করার সাথে সাথে আমাদের লগ ইন পেজটা চলে আসছে। তো এইটা কিন্তু আমার একটা হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড, এবং এটা অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন স্লাইড। আমাদের অ্যাডভান্স কোর্স গুলোতে এরকম বেশ কিছু ইন্টারেক্টিভ জিনিস আপনাদেরকে শেখানো হবে। তো আমি পেজটা মিনিমাইজ করে দিচ্ছি বা কেটে দিচ্ছি, আপাতত এই জিনিসটা লাগবে না। আমি এখন কোর্সে চলে যাচ্ছি। প্রথমেই আমি যে বিষয়টা দিয়ে শুরু করতে চাই, খুবই সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে একটা পাওয়ার পয়েন্ট ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনি পাওয়ার পয়েন্টে কাজ করবেন, সর্বপ্রথম আপনার যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার একটা পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট করতে হবে, যেটাকে আপনি এডিট করে নানা রকম কন্টেন্ট আপনার যা ইচ্ছা আপনি সেটা অ্যাড করবেন। তো প্রথম কাজ হচ্ছে পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট করা। ফাইল ক্রিয়েট নানাভাবে করা যায়। প্রথমত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা খুঁজে বের করতে হবে। সফটওয়্যার খোঁজার জন্য আপনি প্রথমে আপনার ডেস্কটপে খুঁজতে পারেন। যেমন আমি যে হোম স্ক্রিনটা এখানে দেখাচ্ছি এটাই হচ্ছে ডেস্কটপ। আমি এখানে খুঁজবো যে কোথাও পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা আছে কিনা। আমি এখানে কোনো পাওয়ার পয়েন্ট সফটওয়্যার দেখতে পাচ্ছি না, ইটস ওকে, কোনো ব্যাপার না। সেকেন্ডলি আপনি যে জায়গায় খুঁজবেন সেটা হচ্ছে আপনার টাস্ক বার। টাস্ক বার হচ্ছে কম্পিউটার নিচে এই যে বারটা আছে সবার নিচে, এইটাকে টাস্ক বার বলা হয়। এটা আমি অটো হাইট করে রেখেছি, উপরে গেলে অটোমেটিক্যালি হাইট হয়ে যায়, বাট আপনার কেসে এটা নাও হতে পারে। বা অনেক সময় দেখা যায় যে আমরা টাস্ক বারটাকে কম্পিউটারের উপরে রাখি, তো উপরে থাক বা নিচে থাক, আপনি টাস্ক বারে সেকেন্ডলি পাওয়ার পয়েন্ট খুঁজবেন যে এখানে পাওয়ার পয়েন্টটা আছে কিনা। দেখেন আমি এখানে পাওয়ার পয়েন্টটা পিন করে রেখেছি, কাজে আমার ডেস্কটপে পাওয়ার পয়েন্ট না থাকলেও টাস্ক বারে কিন্তু পাওয়ার পয়েন্ট আছে, কাজে এখান থেকে আমি পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট করতে পারবো। এই যে আমি দুটো ওয়ের কথা বললাম, এই দুটো ওয়ে কিন্তু কম্পালসারি নয়। এখানে যে পাওয়ার পয়েন্ট থাকবে এমন কিন্তু কথা নয়, এখানে তখনই থাকবে আপনি যখন পাওয়ার পয়েন্টটা রাখবেন। বাট আরো দুইটা ইউনিভার্সাল প্লেস আছে যেখানে পাওয়ার পয়েন্ট মাস্ট থাকবে। সেটা হচ্ছে টাস্ক বারের আন্ডারে এখানে স্টার্ট আছে, একদম কোনায়, সবাই আমরা জানি। স্টার্টে ক্লিক করলে এখানে অল প্রোগ্রামস বের হবে। এখানে যদি আপনি স্ক্রল করেন, এক সময় না এক সময় অবশ্যই আপনি পাওয়ার পয়েন্ট খুঁজে পাবেন, যদি না আপনার কম্পিউটারে পাওয়ার পয়েন্ট ইনস্টলড থাকে। তো আপনি যদি এখানে স্ক্রল করে খুঁজতে না চান,
সবচেয়ে ইজি ওয়ে পাওয়ার পয়েন্ট খুঁজে বের করা হচ্ছে এখানে একটা সার্চ দেওয়ার অপশন আছে। এখানে আপনি সিম্পলি যদি পাওয়ার পয়েন্ট টাইপ করেন তাহলে কিন্তু পাওয়ার পয়েন্ট চলে আসবে। আমি এর আগে টাইপ করেছিলাম, এই জন্য আমার রিসেন্টে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটা রয়ে গেছে। তো আমি 4টা ওয়ে বলেছি, একটা হচ্ছে ডেস্কটপ থেকে, একটা টাস্ক বার থেকে, এবং এখানে না থাকলে আপনি স্টার্ট মেনু থেকেও পাওয়ার পয়েন্ট খুঁজে পেতে পারেন, অথবা এখানে সার্চ করেও কিন্তু পেতে পারেন। তবে দুঃখের বিষয় হচ্ছে 4টার একটা ওয়েও সাধারণত যারা প্রফেশনাল লেভেলে কাজ করে তারা ইউজ করে না। ওরা যেটা করে, পাওয়ার পয়েন্ট ফাইলটা যে ফোল্ডারে ক্রিয়েট করতে হবে বা যেখানে ক্রিয়েট করতে হবে ওরা আগে সেখানে যায়। সেখানে যাওয়ার পরে ওরা যেটা করে, মাউসের রাইট বাটনে একটা প্রেস করে। প্রেস করার পর এরকম একটা মেনু চলে আসে, সেখান থেকে নিউ এ আসে। নিউ এর আন্ডারে দেখবেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে একটা অপশন আছে। এইখানে যদি ক্লিক করেন দেখেন বুম, আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টের ফাইলটা রেডি হয়ে গেছে। এখন এইটা ইউজ করে আমরা আমাদের সম্পূর্ণ কাজটা করতে পারবো। সো চলুন আমরা এটাকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এইটার মধ্যে কিভাবে কাজ করবেন তার আগে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট পার্সোনালাইজেশন। এইগুলো খুব বেসিক লেভেলের জিনিস, এগুলো না জানলে যে আহামরি ক্ষতি হয়ে যাবে তা না। যেহেতু আমরা বলেছি যে আমরা খুব শুরু থেকে শুরু করব, এই জন্য অত্যন্ত ছোট ছোট জিনিসও আপনাদেরকে বলে যাচ্ছি। তো যা হোক, পাওয়ার পয়েন্ট পার্সোনালাইজেশন বা কাস্টমাইজেশন জিনিসটা কি? একটা জিনিস খেয়াল করবেন যে আমরা সবাই কাস্টম জিনিস পড়তে পছন্দ করি। যেমন আমি একটা টি শার্ট পরেছি, এইখানে যদি আমার নামটা লেখা থাকে বা আমার কোম্পানির একটা লগো থাকে, তাহলে এখানে একটা কেমন যেন একটা ভাব আসে, একটা ফিল আসে, হ্যাঁ এই জিনিসটা আমার, আমি এটা মার্কেট থেকে সরাসরি কিনিনি, এটা অর্ডার দিয়ে বানিয়েছি। একটা পার্সোনাল টাচ কিন্তু এটার মধ্যে রয়ে গেছে। আমার একটা রিস্ট ব্যান্ড আছে, সেটার মধ্যে আমার নাম লেখা আছে। তো এটা কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা আমার অর্ডার দিয়ে বানানো, এটা কাস্টমাইজড করে বানানো। সো কাস্টম জিনিস আমরা সবাই পছন্দ করি। ঠিক সেরকম ভাবে পাওয়ার পয়েন্টকেও কাস্টমাইজ করা যায় বা এটার মধ্যে পার্সোনাল টাচ দেওয়া যায়। আপনি যদি পাওয়ার পয়েন্টের মধ্যে একটু পার্সোনালিটি যোগ করতে চান তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফাইলে যেতে পারেন। ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই বরাবর নিচে যদি আপনি খেয়াল করেন দেখবেন এখানে অপশনস নামের একটা অপশন আছে একদম নিচে। আপনি অপশনে গেলেন, অপশনে গেলে এরকম একটা মেনু চলে আসবে। আপনি নিচের দিকে যদি খেয়াল করেন, আমার কার্সরটা একটু খেয়াল করেন, এখানে আছে অফিস ব্যাকগ্রাউন্ড এবং অফিস থিম। আমার বর্তমানে কালারফুল থিমটা আছে। এখানে দেখেন কালারফুলের পাশে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে। এইখানে যদি আমি ক্লিক করি অনেকগুলো থিমের অপশন আছে। আপনার যে থিমটা পছন্দ আপনি সেই থিমটা কিন্তু চুজ করতে পারেন। যেমন আমি ডার্ক গ্রে থিমটা অ্যাপ্লাই করে দেখি কেমন, দিয়ে দিলাম এবং ওকে প্রেস করলাম। বুম, দেখেন আমার এন্টায়ার পাওয়ার পয়েন্টের যে চেহারা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি পাওয়ার পয়েন্টের যে কোনো থিম ট্রাই করতে পারেন, যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা অ্যাড করতে পারেন। আপনি নর্মাল কেসে ওই কালারফুল থিমটা সবার পাওয়ার পয়েন্টে পাবেন, বাট আপনি যদি একটু ভিন্ন কিছু অ্যাড করেন তাহলে এটা কিন্তু একটা একটা কাস্টম একটা ব্যাপার চলে আসবে। আরেকটা অপশন ছিল ওখানে, সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড। এটা আমার দেওয়া আছে ক্যালিগ্রাফি। এই বিষয়টা কি আমি সেটা বোঝাচ্ছি। একটা জিনিস খেয়াল করেন যে আমার এই কর্নারে বেশ কিছু আঁকিবুকি করা আছে। স্ক্রিন শেয়ার করাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এইখানে এই কর্নারের দিকে মানে উপরের দিকে ডান পাশে কর্নারে কিছু আঁকিবুকি করা আছে, এটা হচ্ছে ডিজাইন। এই ডিজাইন গুলো কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। সেইটা করার জন্য ফাইল, একইভাবে অপশন, অপশনে যাওয়ার পর অফিস ব্যাকগ্রাউন্ড, এখানে আমার ক্যালিগ্রাফি দেওয়া আছে। এইটা চেঞ্জ করে আমি অনেক কিছু দিতে পারি। দেখেন এখানে অনেক অপশন আছে, সার্কিট, ক্লাউডস, জিওমেট্রি, যে কোনো একটা দিতে পারেন। আমি জিওমেট্রি দিয়ে ওকে হিট করছি। দেখেন এখানকার সেই আঁকিবুকি গুলো চেঞ্জ হয়ে একটা জিওমেট্রিক স্ট্রাকচার কিন্তু চলে আসছে। তো এই বিষয়গুলো হচ্ছে পাওয়ার পয়েন্টকে কাস্টমাইজ করা বা একটু ভিন্ন ধাঁচ দেওয়া। তো এইগুলো যদি আপনি না করেন তাহলেও কিন্তু পাওয়ার পয়েন্ট ব্যবহারের কোনো অসুবিধা হবে না। বাট এইগুলো জাস্ট আপনার পার্সোনাল প্রেফারেন্সের জন্য, আপনি যদি করতে চান তাহলে এইগুলো করার অপশন পাওয়ার পয়েন্ট আপনাকে দিয়েছে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই জিনিসটা আসলে দেখালাম আপনাকে। তো আমি আমাদের পরের টপিকে যাই, সেটা হচ্ছে
আমাদের এখানে দেখেন লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। তার মানে ফার্স্ট স্লাইড অ্যাড করার জন্য আমাকে এখানে ক্লিক করতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্লাইডটা কি, যে আমি যে স্লাইড অ্যাড করব স্লাইড জিনিসটা কি। পুরো পাওয়ার পয়েন্টের একটা ফাইলকে যদি আমরা একটা খাতার সাথে কম্পেয়ার করি, তাহলে খাতার প্রত্যেকটা পৃষ্ঠা হচ্ছে এক একটা স্লাইড। খাতার যেমন একটা কভার পেজ থাকে, এরপর বিভিন্ন রকমের পেজ থাকে, ঠিক একই রকম পাওয়ার পয়েন্টেরও একটা কভার পেজ থাকে, মানে কভার স্লাইড থাকে, এবং এরপর আরো নানা রকমের স্লাইড থাকে। তো আমরা স্লাইড গুলো আনতে পারি, এখানে ক্লিক করলেই দেখেন একটা স্লাইড চলে আসছে। আপনি যদি নতুন স্লাইড অ্যাড করতে চান তাহলে কি করবেন, দেখেন আমাদের উপরে এই কোণায় নিউ স্লাইড নামে একটা অপশন আছে। আপনি যদি মাউসের লেফট বাটন জাস্ট সিম্পলি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা স্লাইড অ্যাড হয়ে গেল। অথবা যে স্লাইডের পরে আপনি আরেকটা স্লাইড অ্যাড করতে চান সেই স্লাইডে যাবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এইটার আন্ডারেও কিন্তু এখানে নিউ স্লাইড অপশন আছে। এভাবে কিন্তু আপনি ইচ্ছে মতো স্লাইড অ্যাড করতে পারেন যেখানেই চান। তো যা হোক, এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ফার্স্ট স্লাইডে কিছু একটা ঘরের মতো আছে, বড় ঘর, এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, এবং এরপর আছে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এই বিষয়গুলো আসলে কি, এই যে ফরমেশনটা আছে এইটাকে বলা হয় স্লাইড লেআউট। লেআউট জিনিসটা কি আপনি যদি বুঝেন, সেটা হচ্ছে যে আপনি একাধিক জিনিসকে কিভাবে সাজাবেন সেইটা যে জিনিসটা নির্দেশ করে সেটাই হচ্ছে লেআউট। আমার কাছে যদি 10 জন ছেলে থাকে এবং 10 জনকে দুইজন দুইজন করে লাইন করে সাজালাম, তার মানে আমি একটা লেআউট তৈরি করলাম। প্রশ্ন হচ্ছে যে স্লাইড লেআউটের প্রয়োজনীয়তাটা কি। আপনি যখন নর্মালি কাজ করবেন, আপনি যদি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করেন, তো সেখানে আপনি একটা হেডিং দিতে পারেন, একটা সাব হেডিং দিতে পারেন। তো প্রথম প্রথম আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে আপনার হেডিং এর ফন্ট সাইজ ইমপ্রপার হতে পারে, আপনার মেইন কন্টেন্টের ফন্ট সাইজ ভুল হতে পারে, আপনার অ্যালাইনমেন্ট ঠিক না থাকতে পারে, আপনি যদি কোনো পিকচার অ্যাড করেন, ভিডিও অ্যাড করেন, এগুলোর অ্যালাইনমেন্ট ইমপ্রপার থাকতে পারে। আপনি যখন কোনো ছোট স্ক্রিনে এগুলা শেয়ার করবেন তখন খুব একটা দৃষ্টিকটু লাগবে না, বাট আপনি যখন কোনো বড় স্ক্রিনে বিষয়গুলো শেয়ার করবেন তখন কিন্তু এই জিনিসটা খুবই খারাপ লাগবে। এজন্যই আমার সাজেশন থাকবে, আপনি প্রথম প্রথম যখন কাজ করবেন তখন এই স্লাইড লেআউট ধরে ধরে কাজ করবেন। এইটা হচ্ছে কভার পেজের জন্য পারফেক্ট একটা লেআউট। বাট আপনি যদি অন্য পেজে কাজ করতে চান বা মাঝের একটা পেজে কাজ করতে চান, তাহলে আপনার ইচ্ছা মতো যে লেআউটটা দরকার সেটা আপনি নিয়ে কাজ করতে পারেন। আপনার লেআউট যদি চেঞ্জ করতে চান, আপনাকে যেটা করতে হবে, হোমের আন্ডারে দেখেন এখানে লেআউট নামে একটা অপশন আছে, আমার কার্সরটা একটু খেয়াল করেন। লেআউটে প্রেস করলে পাওয়ার পয়েন্ট থেকে ইনবিল্ট অনেক লেআউট দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। দেখেন এখানে আছে কম্পারিজন, এখানে ক্লিক করলাম, কম্পারিজনের যে লেআউটটা আছে সেটা কিন্তু আমার এখানে চলে আসলো। কম্পারিজনে কি করা হয়, দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়। তুলনা করার জন্য দেখেন এখানে একটা টাইটেল দেওয়া আছে, আপনি কি সম্পর্কে বলছেন, তারপরে কার কার মধ্যে তুলনা করছেন, এখানে টেক্সট অ্যাড করতে পারেন, এবং তুলনামূলক কি কি অ্যাড করছেন সেগুলো কিন্তু এইখানে আপনি অ্যাড করতে পারেন। এই কাজগুলো আপনি ইন্ডিভিজুয়ালি নিজের মতো করেও করতে পারতেন, বাট এইখানে খুব সুন্দর একটা স্ট্রাকচার কিন্তু পাওয়ার পয়েন্ট নিজেই করে দিয়েছে। কাজে এইটা যদি আপনি ফলো করেন, ফন্ট সাইজ এবং অ্যালাইনমেন্ট নিয়ে আপনার কোনোই চিন্তা করতে হবে না। তো এই হচ্ছে আমাদের স্লাইডের যে লেআউটটা ছিল সেইটার বিষয়বস্তু। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যেটা আমার আগে বলা উচিত ছিল, সেটা হচ্ছে যে আমাদের এইখানে একটু খেয়াল করেন, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, এরকম অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলোকে বলা হয় ট্যাব। আমি অনেক সময় বলবো যে আপনি হোম ট্যাবে যান। হোম ট্যাব মানে হচ্ছে যে উপরে খেয়াল করবেন, এখানে যা পাবেন উপরের লাইন, এগুলো প্রত্যেকটাকে বলা হয় ট্যাব। এবং ট্যাবের আন্ডারে যে অপশনগুলো আপনি পাচ্ছেন এইগুলোকে বলা হয় কমান্ডস। সো আমি একটু স্মার্টলি কথা বলার চেষ্টা করব, বা একজন এক্সপার্ট যে লেভেলের কথাবার্তা বলে বা যে সাইনগুলো ইউজ করে আমি সেভাবে কথা বলার চেষ্টা করব। এবং আপনারা যখন অন্যদেরকে বোঝাবেন আপনারাও এভাবেই কথা বলবেন, যে ইনসার্ট ট্যাবের আন্ডারে স্ক্রিনশট কমান্ডে যাও। তো আপনাকে বুঝতে হবে, আপনাকে প্রথমে এখানে ক্লিক করতে হবে ট্যাবে, তারপর যে কোনো একটা কমান্ড সিলেক্ট করতে হবে। সো আশা করি কোনটা ট্যাব এবং কোনটা কমান্ড সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি একটু স্লাইডের লেআউটে চলে যাই। ধরেন আমি এখানে কিছু লেখা লিখবো এবং লেখা লিখে দেখবো যে কেমন লাগে আসলে এই লেআউটটা যদি আমরা ইউজ করি
তাহলে কেমন লাগে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সেই নোটপ্যাডের ব্যাপারটা। আমি একটা বোনাস টপিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে আপনার কোনো কাজ করার সময় যদি কোনো র্যান্ডম টেক্সটের দরকার পড়ে, ধরুন যে 10 লাইন আপনার লেখার প্রয়োজন পড়লো, এটা আপনি এই ডিজাইনে বসায় দেখবেন যে আসলে এখানে যদি আমি লেখা অ্যাড করি তাহলে কেমন লাগবে। এখন লেখা যদি দরকার পড়ে আপনি কোথায় পাবেন? আপনি কি 10 লাইন টাইপ করবেন? কখনোই করবেন না। আমি আপনাকে সিম্পল একটা সূত্র দেখাবো, এইটা যদি আপনি টাইপ করেন তাহলে কয়েক লাইন কিন্তু আপনি র্যান্ডম টেক্সট পেয়ে যাবেন। সেটা হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন বা মনে রাখতে পারেন। আপনারা প্রথমে টাইপ করবেন ইকুয়াল সাইন, মানে যেটাকে আমরা সমান সমান বলে থাকি বা সমান বলে থাকি, ইকুয়াল। এরপর লিখবেন লরেম, LOREM, লরেম ইকুয়াল লরেম। এবং এরপর যেটা করবেন, ফার্স্ট ব্রেকেট যে আছে দুইটা, ওই দুইটা ফার্স্ট ব্রেকেট দেবেন, একটা ফার্স্ট ব্রেকেট দুইটা ফার্স্ট ব্রেকেট। আমার সূত্র লেখা শেষ। এখন যদি আমি এন্টার হিট করি, বুম, দেখেন আমার কতগুলো র্যান্ডম টেক্সট চলে আসছে। তো আমি এই লেআউটটার মধ্যে আমার টেক্সটের দরকার ছিল, যে এখানে টেক্সট বসালে বিষয়টা কেমন দেখা যায় সেটা আমি চেক করতে চেয়েছিলাম। বাট সেইটার জন্য 10 লাইন যদি আমি টাইপ করে চেক করি সেটা কিন্তু আমার অনেক টাইম ওয়েস্ট হয়। সো এইটা না করে আপনি যেটা করবেন, ইকুয়াল সাইন, লরেম, ফার্স্ট ব্রেকেট এবং ফার্স্ট ব্রেকেট ক্লোজ, এইটা করে যদি আপনি এন্টার হিট করেন তাহলে কিন্তু এরকম র্যান্ডম টেক্সট পেয়ে যাবেন। এইটা মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করবে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও কাজ করবে। আপনি যেখানেই ডিজাইন করেন, কখনো যদি র্যান্ডম টেক্সটের দরকার পড়ে তাহলে এই লরেমের সূত্রটা কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন। তো এরপরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্লাইড সাইজ। আমরা ধরেন যে আগের স্লাইড গুলো ডিলিট করে দিচ্ছি এবং একটা নতুন স্লাইড নিচ্ছি, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিচ্ছে। তো আমি যখন একটা স্লাইড অ্যাড করব, কিভাবে অ্যাড করতে হয় আমি সেটা অলরেডি দেখিয়েছি। তো অ্যাড করার পর একটা নির্দিষ্ট রেশিওতে স্লাইডটা থাকবে। আমার কারেন্টলি 16:9 রেশিওতে স্লাইডটা আছে। তবে সবসময় যে আপনার এই রেশিওতেই স্লাইড লাগবে এমন কিন্তু কোনো কথা নয়, কারণ আমি অলরেডি বলেছি আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে গ্রাফিক্স ডিজাইন করবেন, ব্যানার ডিজাইন করবেন, বিভিন্ন কিছু করবেন। কাজে এই জিনিসগুলো করতে আপনার অনেক সময় অনেক ডাইমেনশনের স্লাইড লাগবে। কাজে স্লাইড সাইজ কিন্তু চেঞ্জ করার প্রয়োজন পড়বে। স্লাইড সাইজ যদি আপনার ইচ্ছে মতো পরিবর্তন করতে চান তাহলে আপনি যেটা করবেন, আপনি সিম্পলি ডিজাইন ট্যাবে যাবেন। আমি আবার বলছি, আপনি ডিজাইন ট্যাবে ক্লিক করবেন এবং ডিজাইন ট্যাবে ক্লিক করলে আপনি ডান পাশে দেখেন স্লাইড সাইজ নামে কিন্তু একটা অপশন আছে। আমার কার্সরটা খেয়াল করেন, এখানে স্লাইড সাইজ নামে একটা অপশন আছে। এইখানে যদি প্রেস করেন, ওরা দুইটা স্লাইড সাইজ প্রিসেট দিয়ে রাখছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা রেশিও হচ্ছে 4:3 এবং আরেকটা কারেন্টলি যেটা আমার অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে হোয়াইট স্ক্রিন 16:9। এই দুইটাই হচ্ছে মোটামুটি ল্যান্ডস্কেপ টাইপের, তার মানে হচ্ছে আনুভূমিক বরাবর বেশি এবং উলম্ব বরাবর বা খাড়া ভাবে একটু কম। এই ডাইমেনশনের দুটো প্রিসেট কিন্তু দেওয়া আছে। আপনি যদি এই দুইটা দিয়ে কাজ চলে তো এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। বাট আপনার যদি ভিন্ন ধাঁচের একটা স্লাইড দরকার পড়ে তাহলে আপনি যেটা করবেন, এর নিচে দেখেন কাস্টম স্লাইড সাইজ, এইটা নামে একটা অপশন আছে। এইখানে প্রেস করলে এরকম একটা পপ আপ চলে আসবে। দেখেন এখানেও পাওয়ার পয়েন্ট আমাদেরকে অনেকগুলো প্রিসেট দিয়ে রেখেছে। আপনি এখানে একটা ট্রায়াঙ্গেলের মতো আছে, এখানে যদি আপনি টগল ডাউন করেন দেখেন অনেকগুলো প্রিসেট কিন্তু দেয়া আছে। এখানে লেটার পেপার আছে, A3 পেপার আছে, A4 সাইজ আছে, ব্যানারের সাইজ আছে, হোয়াইট স্ক্রিন আছে। আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেইটা অনুসারে এখান থেকে কিন্তু আপনি সেই প্রিসেটটা সিলেক্ট করে আপনার ডিজায়ার্ড স্লাইডের যে সাইজটা সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। শুধু তাই নয়, আপনার এই প্রিসেট গুলোর মধ্যে একটাও যদি কাজে না লাগে আপনি কিন্তু নিজের মতো করে স্লাইডের উইডথ এবং হাইট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখানে স্লাইডের প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়ারও কিন্তু দুটো অপশন আছে। তবে এইটার একটা হচ্ছে একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে এখানে 56 সেন্টিমিটারের উপরে অপশন আসলে সিলেক্ট করা যায় না। আমি জানি না কেন পাওয়ার পয়েন্ট এই কাজটা করেছে। এটা যদি লিমিটেশনটা না দিত তাহলে হয়তো বিষয়টা আরেকটু ডাইনামিক হতো, বাট ওরা দেয়নি আনফরচুনেটলি। তো এখানে 56 সেন্টিমিটার এবং তার থেকে নিচে ইচ্ছে মতো আপনি হাইট ওয়েট সিলেক্ট করে কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইডের যে সাইজ সেটা পেয়ে যেতে পারেন। আপনার যে সাইজটা প্রয়োজন আপনি সেই সাইজটা পেয়ে যেতে পারেন। তো এভাবেই আপনার ইচ্ছা মতো স্লাইড সাইজ আপনি পেয়ে যেতে পারেন।
এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টের থিম এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে। ব্যাকগ্রাউন্ড বলতে কি বোঝায়? ধরেন যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছেন, তো আপনার পিছনে গাছ আছে বা একটা খোলা মাঠ আছে, আপনার পিছনে যা আছে সেটাই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, রাইট? তো আমি যখন পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব, আমি একটা পিকচার এড করলাম, কিছু টেক্সট এড করলাম, এইগুলার পিছনে যেটা থাকবে সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমি এখানে যদি পিকচার এড করি, তার নিচে আমার এই স্লাইডটা আছে, তার মানে স্লাইডই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তাহলে থিম জিনিসটা কি? থিম বোঝার জন্য আপনাকে আবার সেই আগের ডিজাইন ট্যাবে যেতে হবে। ডিজাইন ট্যাবে গেলে আপনি দেখবেন যে কিছু ইনবিল্ট থিম এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে একটা ত্রিভুজের মতো আছে, এখানে টগল ডাউন করেন, এখানে কিন্তু আরো অনেক থিম আপনি পেয়ে যাবেন। এই একই থিম আরেকটা জায়গায় থেকেও পাওয়া যেতে পারে। সেইটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইলে গেলে কিন্তু দেখেন এইখানে সেই একই থিম গুলো আছে। সেই ইনবিল্ট থিম গুলো আপনি ফাইলে গেলেও পেয়ে যাবেন। এখানে নিচে মোর থিমস আছে, মোর থিমসে প্রেস করলে একই কোয়ালিটির বা একই টাইপের আরো অনেক থিম কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এইগুলো হচ্ছে পাওয়ার পয়েন্টের ইনবিল্ট থিম। আপনি যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন, কখনোই আপনি পাওয়ার পয়েন্টের ইনবিল্ট থিম ইউজ করবেন না। এর কারণ হচ্ছে যখন আপনি ইনবিল্ট থিম ইউজ করবেন, তখন আপনি যার কাছে নিজেকে প্রেজেন্ট করছেন সে ভেবে নিবে যে আপনি বিষয়টাকে সস্তা করতে চেয়েছেন, মানে সময় বাঁচাতে চেয়েছেন, এজন্য ইনবিল্ট থিমের আশ্রয় নিয়েছেন। অথবা আপনি পাওয়ার পয়েন্ট সম্পর্কে কম জানেন, এই জন্য পাওয়ার পয়েন্ট যে থিমগুলো দিয়ে দিয়েছে আপনি সেই থিমগুলো ইউজ করেছেন। কাজেই বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার নিজের থিম বানিয়ে নেওয়া বা কোনো সোর্স থেকে থিমগুলোকে কালেক্ট করে নেওয়া। আপনি কোথা থেকে ফ্রিতে থিম কালেক্ট করতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির, সেটাও আমরা আস্তে আস্তে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখন যেহেতু আমরা থিম এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, এখন আমরা একটা ইনবিল্ট থিম দিয়ে কাজটা আপনাদেরকে বুঝিয়ে দেবো যে থিম কি আর ব্যাকগ্রাউন্ড কি। এখানে আমি এই থিমটা নিয়ে নিলাম। এখন দেখেন এইখানে একটা সাদা একটা ক্যানভাস চলে আসছে, এবং এই সাদা ক্যানভাসকে এই কালো রঙের দুটো স্ক্রুর মতো কি যেন দিয়ে ধরে রাখা হয়েছে, এবং পিছনে একটা কাঠের মতো রং কি যেন আছে, তাই না? এই উপরে যেটা আছে এইটা হচ্ছে আপনার থিম, এবং নিচে যেটা আছে এইটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। একটা জিনিস দেখেন, আমি যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, তখন আপনার সামনে যে অপশনটা প্রথমে আসবে সেটা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কিভাবে ফরম্যাটিং করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, বা এইটার আন্ডারে কি কি অপশন আমাদের রয়েছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডকে ফরম্যাটিং করতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ডের উপর আপনি কার্সর নেবেন, নেওয়ার পরে আপনি মাউসের রাইট বাটন প্রেস করবেন। প্রেস করলে দেখেন এখানে একটা মেনু চলে আসছে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। নিশ্চয়ই খেয়াল করেছেন, এখানে প্রেস করে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডকে কাস্টমাইজ করতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ডিজাইন ট্যাবের আন্ডারে, আমি অলরেডি ডিজাইন ট্যাবে আছি, ডিজাইন ট্যাবের আন্ডারে একদম রাইট কর্নারে দেখেন এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। আমার কার্সরটা খেয়াল করেন, এখানে কিন্তু ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আছে। এইখানে প্রেস করেও আপনি ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডে নানা রকম কাস্টমাইজেশন করতে পারেন। আমি যে কোনো একটা ওয়েতে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা ওপেন করছি। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পরে এখানে এরকম একটা মেনু চলে আসবে। দেখেন প্রথমে আছে ফিল। ফিল মানে হচ্ছে পূরণ করা। আপনি ব্যাকগ্রাউন্ডটাকে কি দিয়ে পূরণ করতে চান? আপনি কি সলিড ফিল করতে চান? সলিড ফিল হচ্ছে যে কোনো একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডকে ঢেকে দেওয়া। ধরেন আমি সলিড ফিলে প্রেস করলাম, সলিড ফিলে প্রেস করার পর নিচে কোন কালার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ফিল করতে চান সেটার একটা অপশন আছে। আমি এখানে টগল ডাউন করলাম, অনেকগুলো কালারের কিন্তু একটা প্যালেট ওপেন হয়ে গেছে। আমি চাইলে যে কোনো কালার কিন্তু সিলেক্ট করতে পারি। আমি রেড কালার সিলেক্ট করছি, যেহেতু এটা চোখে খুব লাগবে এই জন্য। দেখেন আমি বলেছিলাম যে সাদাটা হচ্ছে থিম এবং নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং করছি বা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করছি, এজন্য শুধু নিচে যেটা ছিল সেটার কালার চেঞ্জ হয়েছে। উপরে যে সাদা একটা আভা ছিল এটার কালার কিন্তু চেঞ্জ হয়নি। কেন হয়নি? কারণ এটা ব্যাকগ্রাউন্ড নয়, এটা হচ্ছে থিম। আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করেছি, সো যেটা ব্যাকগ্রাউন্ড সেটার কালারই চেঞ্জ হয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার আরো অনেকগুলো অপশন আছে, যেমন গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট বলতে বোঝায় অনেকগুলো রঙের মিশ্রণ। ধরেন
যে আমাদের ব্যাকগ্রাউন্ডের এক পাশে আমি লাল রং করতে চাই এবং আরেক পাশে সবুজ রং করতে চাই, মানে দুটো রঙের মিশ্রণ ঘটাতে চাই। সেই ক্ষেত্রে আপনাকে ফিল করতে হবে গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট ফিলে আমি যখন প্রেস করেছি তখন আমাদের নিচের দিকে আমার কার্সরটা খেয়াল করেন, ঠিক এখানে অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন কিছু বারের মতো আছে, 4টা বার আছে। আমি 2টো বার ডিলিট করে দেব। ডিলিট করার জন্য ওই বারে আমি প্রেস করলাম, প্রেস করে এই কোনায় ক্রস চিহ্ন আছে, একটু কার্সর খেয়াল করেন, কোনায় ক্রস চিহ্ন আছে, এখানে প্রেস করলাম, ওই বাটনটা কিন্তু চলে গিয়েছে। আমি এই বাটনটাকেও রিমুভ করে দিচ্ছি একই ওয়েতে। তো এখন আমার এখানে 2টা বাটন আছে। একটা বাটনে প্রেস করার পর নিচে দেখেন একটা কালার অপশন আছে, তার মানে ওই বাটন দিয়ে আপনি কোন কালারটাকে নির্দেশ করতে চান সেটা সিলেক্ট করতে বলছে। আমি যদি এখানে টগল ডাউন করি, ধরুন আমি এখানে রেড সিলেক্ট করে দিলাম, তার মানে এই বাটন আমাকে রেড রিপ্রেজেন্ট করাচ্ছে। ঠিক তেমনি এই বাম পাশে যে আরেকটা বাটন আছে, এইখানে প্রেস করে আমি কালারটা গ্রিন সিলেক্ট করে দিলাম। এখান থেকে দেখেন আমার গ্রিন এবং রেড এর কিন্তু একটা কম্বিনেশন তৈরি হয়েছে আমাদের ব্যাকগ্রাউন্ডে। সো এইভাবে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে একাধিক কালার অ্যাপ্লাই করতে চান, সিম্পলি আপনি গ্রেডিয়েন্ট ফিল দিয়ে ইচ্ছে মতো এখানে বাটন অ্যাড করে আপনি সেই প্রত্যেকটা বাটনের জন্য নির্দিষ্ট কালার সিলেক্ট করে দিতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন যে বাটনগুলোকে কিন্তু এদিক ওদিক নাড়ানো যায়, নাড়ালে কালারের যে ডাইমেনশনটা কোন পর্যন্ত আমাদের কালারটাকে শো করবে সেটা কিন্তু বাড়ানো কমানো যায়। আমি একটু নাড়াচ্ছি, দেখেন সবুজ কালারটা বেশি হয়ে গেছে। এখন আমি যদি সবুজটাকে একদম বাম পাশে নিয়ে যাই, সবুজ কালারটা একদম কমে যাবে। সো এইভাবে কোন কালারটা কতটুকু অংশ জুড়ে রাখবেন সেইটা কিন্তু এই বাটনগুলো ডানে বামে সরিয়ে সিলেক্ট করতে পারেন। তো এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আমি আবারও রিপিট করছি, সলিড ফিল মানে হচ্ছে যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করা, গ্রেডিয়েন্ট ফিল হচ্ছে একাধিক কালার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করা। এরপরে আছে পিকচার অর টেক্সচার ফিল। সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডকে আপনি একটা পিকচারের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন। আমি পিকচারে প্রেস করলাম, দেখেন ঠিক এইখানে আমার কার্সরটা খেয়াল করে এখানে ইনসার্টের একটা অপশন আছে। আমি যদি ইনসার্টে প্রেস করি, ওপেন এ ফাইল, এইখানে প্রেস করলাম, এখন আমার কম্পিউটার ওপেন হয়ে যাবে। আমার যেখানে পিকচার আছে, যেমন আমার খুব ভালো পিকচার নেই, আমি নিজের ছবি, এটা যদিও এটার সাথে যাচ্ছে না, স্টিল আমি দেখানোর জন্য করছি। এটা সিলেক্ট করে আমি ইনসার্টে প্রেস করলাম, দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই ডিজায়ার্ড পিকচারটা দিয়ে ফিল হয়ে গেছে। তো একই ভাবে আপনি প্যাটার্ন দিয়ে ফিল করতে পারেন। এখানে নানা রকমের প্যাটার্ন আছে, প্যাটার্ন দিয়ে ফিল করতে পারেন। এই প্যাটার্নের আবার কালারও চেঞ্জ করা যায়। এই প্যাটার্নের কি কালার হবে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারি। এবং সর্বশেষ আমি যে বিষয়টা দেখিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। তো নিচে যেটা দেখছেন সবুজ কালারের, এইটা তো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের উপরে যে থিমটা আছে এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্স। আপনার মনে হলো যে আমি যে থিমটা অ্যাপ্লাই করেছি থিমটা ভালো লাগছে না, আমি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ করব। সো আপনি যদি হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সে প্রেস করেন, দেখেন আপনার থিমটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এখন শুধুমাত্র আপনার ব্যাকগ্রাউন্ডটাই আছে। তো আপনি চাইলে থিম অ্যাপ্লাই করার পরেও সেই থিমটাকে হাইড করে আপনি কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। আমাদের আরেকটা কন্টেন্ট ছিল, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট নেভিগেশন। যেহেতু আমাদের 10টা বেজে গেছে, তো আমার মনে হয় ওই টপিকটা আগামীকালের জন্য রেখে দেওয়া বেটার হবে। তো আপনারা যদি আমাকে সায় দেন বা বলেন যে আপনারা আরো 10টা মিনিট ওয়েট করতে পারবেন, তাহলে আমি ওই কন্টেন্টটাও শেষ করে দেব। আর যদি সেটা সম্ভব না হয়, যদি আপনারা বোর হয়ে থাকেন বা অনেক সময় কেটে যেয়ে থাকে, তাহলে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করে দেব এবং বাকি অংশটুকু নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব। তো আপনারা হয়তো এটা মনে করতে পারেন যে বিষয়গুলো খুবই সিম্পল বা আপনারা অলরেডি বিষয়গুলো জানতেন। আমি আবারও আপনাদেরকে ওয়ার্ন করছি যে যেহেতু আমরা খুবই শুরু থেকে শুরু করেছি, তো প্রথম দিকটা অনেক কিছু আপনার পরিচিত লাগতে পারে। আপনি আস্তে আস্তে কোর্সটা করা শুরু করেন, আশা করি অনেক অপরিচিত এবং অনেক নতুন বিষয় আপনাদের সামনে আসবে। তো যা হোক, এই হচ্ছে আমাদের কোর্স। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী ক্লাসেও আপনারা অ্যাটেন্ড থাকবেন এবং আগামী ক্লাসে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমি সরাসরি চয়নের কাছে চলে যাচ্ছি। চয়ন। যত্ন সহকারে এবং মনোযোগ দিয়ে আমি কথাগুলো শুনলাম, দেখলাম।
এবং আমিও আমার ল্যাপটপে স্লাইড ওপেন করে নাদিম খানের যে অপশন গুলো দেখালো আমি সেগুলো প্র্যাকটিস করে দেখলাম। মানে আমি অনেক কিছু শিখেছি নাদিম, তোমাকে ধন্যবাদ। এবং আমার কাছে মনে হয়েছে যে না আসলে অনেক কিছু শিখছি, লিটারেলি অনেক কিছু আমি শিখলাম আর কি, যে এত কিছু এখানে করা যায়। আমি কখনো মানে নিজের কৌতূহল বশত যে একটু সার্চ দেওয়া দরকার বা একটু অপশন গুলা চেক করা দরকার কি আছে না আছে এগুলো চেক করিনি। যাই হোক নাদিম, তোমাকে ধন্যবাদ। মানে খুবই ভালো হয়েছে, রিয়েলি ইফেক্টিভ হয়েছে। এবং যদি এখান থেকে আসলে কেউ শিখে যায় তাহলে সেটা মানে অর্জনটা তোমার, আর যদি কেউ না শেখে তাহলে তোমার কোনো সমস্যা নেই, অর্জনটা তোমারই। স্কিলনেস আর একটা জিনিস হলো, মনে করো একটা মোমবাতি থেকে আরেকটা মোমবাতি আলো দিলে প্রথম মোমবাতির আলো কখনো নিভে না বা কমে যায় না, ঠিক আছে? তো যখন তুমি তোমার স্কিলটা কারোর সাথে শেয়ার করবে আসলে তোমার স্কিলটা বাড়বে, আরো শানিত হবে। আমরা যেটাকে টেক্সটাইলের ভাষায় গ্রাইন্ডিং বলি বা শার্পেনিং বলি, সেই শার্পেনিং হবে বা গ্রাইন্ডিং হবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কি করে বলো, যে এই এই যে এইভাবে আমরা আসলে শিখতেছি বা শিখাচ্ছি, সত্যি খুবই একটা ভালো প্র্যাকটিস। মানে আর টেক্সটাইলের লোকজন, যেটা বলতে চাচ্ছিলাম, টেক্সটাইলের লোকজন কিন্তু আসলে তার সাবঅর্ডিনেটদের বা তার সহকর্মীদের অনেক কিছু শেখাতে চায় না, মনে করে যে ও আসলে ওর প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। বাট যখন আমরা একজন আরেকজনের স্কিলনেস গুলো শেয়ার করব বা তাকে শানিত করব, এতে কি হয়, নিজের কাজটা আরো ভালো হয়, নিজের কাজ আরো ভালো হয়, সেক্ষেত্রে আরো দক্ষ হওয়া যায়। মানে খুবই ভালো হয়। সেক্ষেত্রে আমাদের আসলে আমাদের বন্ধু বলো, বান্ধব বলো বা সাবঅর্ডিনেট বলো, যাদের বলো, তাদের সবকিছুকে এই স্কিল গুলো শেখানো দরকার। থ্যাংক ইউ নাদিম। মানে তোমাকে ধন্যবাদ দিলে আসলে তুমি ছোট হয়ে যাবে এরকম। আমি রিয়েলি ভেরি মাচ গ্রেটফুল টু ইউ। আই হ্যাভ লার্নড a lot of things about PowerPoint presentation and hope so I will learn many things from you. Thank you. মানিক স্যারকে অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে রেকর্ড কোথায় পাবো। হ্যাঁ, আসলে ফেসবুকে লাইভ দেওয়া ছিল, তো লাইভটা ফেসবুকেই থাকবে, বাট রেকর্ড দেখার জন্য লাইভ খুবই বাজে হবে, কারণ কোয়ালিটি খুবই ডাউন থাকে। তো সেই জন্য আমরা সেম জিনিসটা একটু এডিট করে ইউটিউবে আপলোড করবো, অ্যান্ড লিঙ্কটা আপনাদের মেইলে দিয়ে দিব, প্লাস ফেসবুক গ্রুপেও শেয়ার দেওয়া হবে। অ্যান্ড হাইলি রিকমেন্ড করবো আরেকটা জিনিস, যেমনটা মানিক স্যার বললেন যে উনি সাথে সাথে প্র্যাকটিস করতেছেন। তো আমরা যদি ডাবল স্ক্রিন থাকে সেটা খুবই ভালো হয়। আর যদি মোবাইল থাকে আমরা মোবাইলে মিটে জয়েন করব, মোবাইলে যা যা দেখাচ্ছে না দিন সবকিছু দেখবো, অ্যান্ড ল্যাপটপে সেটা সাথে সাথে করার চেষ্টা করবো। সেটা না হলে তো রেকর্ড আছেই, প্রবলেম নাই। দ্যাটস ইট। অ্যান্ড লাস্টে আমরা কালকে সকালের মধ্যেই ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিব, যেখানে আপনারা কমেন্টের মধ্যে আপনাদের যাবতীয় যত ইচ্ছা অনিচ্ছা, যত ধরনের কোশ্চেন যেখানে আটকেছেন, যা মন চায় সেখানে কমেন্ট করতে পারেন, আমরা সেখানে রিপ্লাই সলিউশন দিয়ে দিব। সো স্যারদেরকে এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি।